ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য উপস্থিত হয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য যে এবিটিএ টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের পরবর্তী পেজগুলো তোমাদেরকে সমাধান করে দেবো বলে। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমাদের এই চ্যানেল থেকে আমরা কয়েকটি পেজ সমাধান করে দিয়েছি। আমি বাকি পেজগুলো সমাধান করে দেবো বলে আজকে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি। তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং এই ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই পেজগুলো কমপ্লিট করতে পারে, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। আমরা প্রথমেই যে পেজটি আজকে করব সেটি হলো AC 375। তার একের দাগে ছিল প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তার একের দাগে ছিল পর্যায় বা গ্রেডেশনের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন গিলবার্ট। কিন্তু তোমরা সকলেই জানো যে পর্যায়নের ধারণাটি দিয়েছিলেন চেম্বারলিন ও সারিসবেলি। যেহেতু এখানে অপশানটি নেই তাই তোমরা গিলবার্ট করবে, কারণ গিলবার্ট দিয়েছিলেন গ্রেড বা পর্যায়ের ধারণা। যাই হোক, তারপর দুইয়ের দিকে ছিল দুটি অপ্রবেশ্য স্তরের মধ্যে প্রবেশ্য স্তর থাকলে সেখানে যে অ্যাকুইফার সৃষ্টি হয় তা হলো আবদ্ধ অ্যাকুইফার। তিনের দাগে ছিল দেখো চুনাপাথর অঞ্চলে পোলজের মধ্যভাগে অবশিষ্ট পাহাড়কে বলে হামস। চারের দাগে ছিল দেখো মূল ভূখণ্ড ও দ্বীপ সংযুক্তকারী স্পিডকে বলে টম্বেলো। তারপরে দাগে পাঁচের দাগে ছিল দেখো পেডিপ্লেনেশনের ধারণা প্রথম অবতারণা করেন কিং। ছয়ের দাগে ছিল গম্বুজাকৃতির পাহাড়ে কোন ধরনের জলনির্গম প্রণালী বা নদী নকশা সৃষ্টি হয়, সেটি হলো কেন্দ্র বিমুখ। এরপরে দেখো সাতের দাগে ছিল সোলাঞ্চাং মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলে স্যালিনাইজেশন। আটের দাগে ছিল ত্রিকোষ তত্ত্ব উপস্থাপন করেন পলম্যান। নয়ের দাগে ছিল থার্মাল ইঞ্জিন তত্ত্ব যে বায়ুর সম্পর্কে প্রদত্ত তা হলো মৌসুমি বায়ু। 10এর দাগে ছিল একটি আলোকপ্রিয় উদ্ভিদ হলো সূর্যমুখী। 11 দাগে ছিল CFCর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। 12 দাগে ছিল করবেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। 13 দাগে ছিল ভূপাল গ্যাস দুর্ঘটনা নির্গত গ্যাস হলো মিথাইল আইসোসায়ানেট। এরপর 14 দাগে ছিল দেখো যে ফসলের সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত তা হলো কফি। 15 দাগে ছিল দেখো ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে। 16 দাগে ছিল যাদের কাচকে গোল্ড কালার বলে এটি এর উত্তর হবে নীতি নির্ধারক কর্তা। তারপরে দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো, এটি NH44ও করতে পারো, NH7ও করতে পারো, কারণ NH44 হলো নতুন নাম আর NH7 হলো পুরনো নাম, তাই দুটোই হবে, অসুবিধা কিছু নেই। তারপরে দেখো আফ্রিকার জুলু উপজাতির বসতির নকশা বৃত্তাকার। তারপরের কোশ্চেন ছিল দেখো কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তখন তাকে বলা হয় দেখো মহানগর। তারপরে দেখো পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হলো হলদিয়া। তারপর রয়েছে দেখো অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট আভ্যন্তরীণ উৎপাদন। মোট আভ্যন্তরীণ উৎপাদন 21-এর উত্তরটা হবে মোট আভ্যন্তরীণ উৎপাদন এবং 20টার উত্তর হবে হলদিয়া। এরপর আমি চলে যাচ্ছি 2-এর দাগে। তার 1-এর দাগে ছিল গিজার কাকে বলে, এর উত্তর তোমরা লিখবে যে উষ্ণ প্রস্রবণের জল ও বাষ্প কিছু সময় অন্তর সশব্দে ফোয়ারার আকৃতিতে নির্গত হয় তাকে গিজার বলে। এর অথবাতে ছিল আর্টেজিও কূপে পাম্পের সাহায্য ছাড়াই জল উপরে উঠতে থাকে কারণ কি, এর উত্তর তোমরা লিখবে কারণ আবদ্ধ অ্যাকুইফারে ভৌম জল তার নিজস্ব চাপে অবস্থান করে। এরপর 2-এর দাগে ছিল দেখো ফেজ কি, এর উত্তর লিখবে উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে বায়ু বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে ফেজ বলে। এর অথবাতে ছিল সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির পার্থক্য লেখো। এর উত্তরটি আমি লিখেছি দেখো সম্মুখ তটভূমি তটভূমির সামনের দিকের অংশ আর পশ্চাৎ তটভূমি তটভূমির পেছনের দিকের অংশ। আর 2-এর দিকে দিয়েছি দেখো সম্মুখ তটভূমির বিস্তার বেশি আর পশ্চাৎ তটভূমির বিস্তার কম। এরপর দেখো 3-এর দাগে ছিল ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো, এর উত্তর লিখেছি দেখো ভূপৃষ্ঠের যে তল পর্যন্ত ক্ষয় কাজ কার্যকর হয় তাকে ক্ষয়ের শেষ সীমা বলে। তোমরা উদাহরণ দিতে পারো স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। এরপর 4-এর দাগে চলে যাচ্ছি মৃত্তিকার pH বলতে কী বোঝো, এর উত্তরটি হবে মৃত্তিকার প্রতি লিটার দ্রবণে উপস্থিত সক্রিয় বা মুক্ত হাইড্রোজেনের পরিমাণকে মৃত্তিকার pH বলে। এরপরে দেখো হ্যালোফাইট উদ্ভিদ অরণ্যে মাটির নাম লেখো, এটি হবে লবণাক্ত মৃত্তিকা।
বা সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা লিখতে পারো। এরপর দেখো মধ্য চিলিতে কোন বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায়? এটির উত্তর হবে পশ্চিমী বায়ু। তার অথবাতে ছিল নিরক্ষীয় জলবায়ুতে রাত্রিকালকে নাইট ইজ দ্য উইন্টার অফ দ্য ট্রপিক, বা রাত্রিকালকে শীতকাল বলে কেন? এটার উত্তর লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর উষ্ণতা বেশি থাকে এবং অপরাহ্নে প্রতিদিন বৃষ্টিপাত হওয়ার ফলে রাত্রে শীতকালের মতো তাপ অনুভূত হয়, তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রিকালকে ক্রান্তীয় শীতকাল বা উইন্টার অফ ট্রপিক বলে। এরপর দেখো সাতের দাগে ছিল যে কোনো দুটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও। আমি দিয়েছি জীবাণু সন্ত্রাস, পারমাণবিক বোমা বিস্ফোরণ আর যুদ্ধ। তারপর দেখো সুনামি কি? এর উত্তর হবে সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সমুদ্রের জলরাশি যখন উলম্বভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে বলবো সুনামি। এরপর দেখো 9 দাগে রয়েছে অস্ট্রেলিয়ার উপকূলে ক্রান্তীয় ঘূর্ণিপাত কী নামে পরিচিত? এটির উত্তর উইলি উইলি। 10 দাগে রয়েছে অনুসারী শিল্প কি? এর উত্তরটি হবে যখন কোনো বৃহৎ শিল্পের উপজাত দ্রব্যকে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী অঞ্চলে ছোট ছোট শিল্পের সমাবেশ ঘটে তখন তাকে অনুসারী শিল্প বলে। এর অথবাতে রয়েছে নিরক্ষীয় জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। আমি দিয়েছি দেখো একটি দিয়েছি দেখো এই জলবায়ু অঞ্চলে প্রতিদিন অপরাহ্নে বিকেল 4টার দিকে পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। আর 2 দাগে দিয়েছি দেখো এই জলবায়ু অঞ্চলে সারা বছর উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে। এরপর দেখো 11 দাগে রয়েছে পরিবহনের দোলক নীতি কী? এর উত্তর হবে দীর্ঘ দূরত্বে পরিবহনের ক্ষেত্রে উৎস ও গন্তব্য অঞ্চলের পণ্য পরিবহনের ফলে পরিবহন ব্যয় হ্রাস পায়, একে পরিবহনের দোলক নীতি বলে। এর অথবাতে রয়েছে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। এটির উত্তর হবে জর্জিয়া, আরেকটি হবে আলাবামা এবং ভার্জিনিয়া। তোমরা যে কোনো দুটো দিতে পারো। তারপর দেখা রয়েছে 12 দাগে কার্পাস বয়ন শিল্পে তুলো থেকে বীজ আলাদা করার পদ্ধতিকে কী বলে? এটির উত্তর হবে জিনিং। এর অথবাতে রয়েছে WTO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটির উত্তর সুইজারল্যান্ডের জেনিভাতে। 13 দাগে ছিল নেক্রোপলিস কি? এর উত্তর হবে নগরায়নের সর্বশেষ পর্যায়ে যখন নগর সভ্যতার পরিসমাপ্তি ঘটে তখন তাকে নেক্রোপলিস বলে। যেমন দেখো লিখেছি হরপ্পা। এর অথবাতে ছিল মানুষ জীবন অনুপাত বলতে কী বোঝো? এর উত্তরটি তোমরা লিখবে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকর জমির অনুপাতকে মানুষ জীবন অনুপাত বলে। তারপর দেখো ছিল 14 দাগে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? এর উত্তর হবে জনসংখ্যা বৃদ্ধির স্থিতিশীল অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। এর অথবাতে ছিল দেখো জনাকীর্ণতা বা জনাধিক্যতা কাকে বলে? এর উত্তরটি হবে কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তখন তাকে জনাকীর্ণতা বা জনাধিক্যতা বলে। অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। এবং আমাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে এই চ্যানেলটিকে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলো দেখতে পায়, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও।